বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি বৈশ্বিক মহামারী সংকট মুহূর্তে তোমরা সবাই সতর্ক থেকে বাড়িতে অবস্থান করে ভালো আছো ইনশাআল্লাহ। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ক্রান্তিকাল থেকে আমরা কবে মুক্তি পাবো একমাত্র মহান আল্লাহ জানেন। যা হোক, বাস্তবে আমরা তোমাদের খুবই মিস করছি, এটাই স্বাভাবিক। কারণ অনেকদিন তোমাদের সাথে আমাদের দেখা নাই, কথা নাই, যোগাযোগ নাই। কিন্তু এই অবস্থায় যদিও তোমরা আমাদের সরাসরি না দেখলেও ভিডিওতে দেখছো, কিন্তু আমরা সেটাও পারছি না। তবে দোয়া করছি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তবে টেনশন তো একটু হচ্ছেই। তোমরা শ্রেণীকক্ষে না আসতে পারলেও বাসায় নিজ নিজ অবস্থান থেকে পড়ালেখা চালিয়ে যাও এবং আমাদের এই অনলাইন ভিডিও ক্লাসগুলো অত্যন্ত যত্ন সহকারে দেখো। সেই সঙ্গে তোমাদের সিলেবাস এবং পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাও, কারণ পড়াশোনা এখানে ব্রেক দেওয়া যাবে না। কারণ যে কোনো সময় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন তোমাদের আবারও এই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে, পরীক্ষায় বসতে হবে, প্রতিযোগিতায় নামতে হবে। অতএব এখানে পড়ালেখার বাইরে থাকার কোনো সুযোগ নাই। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস পরিচালনায় আছে, যদিও তোমরা আমাকে চিনো, বিশেষ করে যারা শিক্ষার্থী তারা চিনো, অভিভাবকরা হয়তো বা চিনে না, বা অন্যান্য আমার প্রিয়জনরা হয়তো চিনে না। তো আমি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে আউটলাইন বা সিলেবাস দেখছো এই পত্রে তোমাদের কি কি পড়তে হবে। অলরেডি আমরা এই পত্রের উপরে একটা ক্লাস নিয়েছি, এটা দ্বিতীয় ক্লাস। প্রথম পত্রে তোমাদের সিলেবাস সম্পর্কে বলেছি, সিলেবাস কিভাবে সংগ্রহ করতে হবে, কিভাবে সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হবে সেটা আমরা বলেছি ইনশাআল্লাহ। সেই অনুযায়ী তোমরা দ্বিতীয় ক্লাসটাও অনুসরণ করার চেষ্টা করবা। আজকে আমাদের বিষয়ের নাম তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এটা তৃতীয় বর্ষের একটি ক্লাস এবং এই পত্রের দ্বিতীয় ক্লাস। অলরেডি একটা ক্লাস আমরা নিয়েছি, সেটারই ধারাবাহিক এটা দ্বিতীয় ক্লাস। শিরোনাম সমকালীন বিশ্বের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সমূহ। এটা অনার্স তৃতীয় বর্ষের একটি ক্লাস, সমকালীন বিশ্বের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সমূহ। ইংরেজি কোটেশন, মুসলিম মাইনরিটিজ ইন দি কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, পেপার কোড 23-1609। আজকের ক্লাসে এই পত্রের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে প্রথম পত্রের যেখানে আমরা শেষ করেছিলাম তারপর থেকে দ্বিতীয় পত্রের শুরু। তোমরা সিলেবাস দেখলে সেটা অবগত হতে পারবে। ইউরোপে মুসলমানদের জীবনযাপন প্রণালী সম্পর্কে আলোচনা করব। ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান, ব্রিটেনে মুসলিম, ফ্রান্সে মুসলিম, ইউরোপীয় ইউনিয়ন এবং সন্ত্রাসবাদ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এখানে এই পত্রে কিছু গ্রন্থের নাম, যেটা আমরা প্রথম ক্লাসেও দেখিয়েছিলাম, সেখান থেকে তোমরা জানতে পারবে। এছাড়া এই পত্রের উপরে অনেক বাংলা মিডিয়ামে বাজারে বই রয়েছে, সেখান থেকে সহযোগিতা নিতে পারবেন। কিন্তু গাইড ভুলেও পড়বে না, সেখানে অনেক ভুলভ্রান্তি থাকে। আর অনলাইনেও এই পত্র সম্পর্কে যথেষ্ট সহযোগিতা পাবো, সেখান থেকে সহযোগিতা নিতে পারবো। মেইনলি আমরা পড়তে যাচ্ছি ইউরোপ সম্পর্কে। ইউরোপের একটি মানচিত্র এখানে দেখানোর চেষ্টা করেছি। এই মানচিত্রগুলো অত্যন্ত সহজলভ্য, বিশেষ করে গুগলে যে কোনো স্থানের যে কোনো জায়গার
যে কোনো দেশের যে কোনো মহাদেশের নাম লিখে ম্যাপে গুগল ম্যাপে সার্চ দিলেই তোমরা ম্যাপ পেয়ে যাবা। ম্যাপগুলো দেখার চেষ্টা করবা, কারণ ম্যাপ দেখলে দেশ সম্পর্কে ধারণা পাওয়া সহজ হয়ে যায়। এই জন্য ইউরোপের ম্যাপ এখানে একটা এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছে, এবং বিভিন্ন দেশের নাম এখানে, যেমন ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ইস্তোনিয়া, লাটভা, রুশিয়া, পোল্যান্ড, জার্মানি, ইউক্রেন, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ফ্রান্স, বুলগেরিয়া, স্পেন, ইটালি, বিভিন্ন দেশে এখানে অবস্থান দেখানো হচ্ছে যে কোন দেশের কোন দিকে কোন দেশ। অর্থাৎ যে আমরা এই ম্যাপ থেকেই বুঝতে পারবো যে কোন দেশে কোন দিকে। আর আবারও বলি, ম্যাপ বা মানচিত্র দেখার নিয়মটা হচ্ছে উপরের দিকে আমরা উত্তর ধরে নিব, নিচের দিকে দক্ষিণ, এবং ডান দিকে পূর্ব, বাম দিকে পশ্চিম, এইভাবে আমরা ম্যাপ দেখব। যেমন এখানে জার্মানি দেখছি, জার্মানির ডান দিকে পোল্যান্ড, তার মানে জার্মানির পূর্ব দিকে পোল্যান্ড। এইভাবে আমরা ম্যাপগুলো দেখার চেষ্টা করব। প্রথমে আমরা ইউরোপে মুসলমানদের জীবন প্রণালী সম্পর্কে জানার চেষ্টা করব। জীবন প্রণালী, ইউরোপের মুসলমানদের জীবন প্রণালী সম্পর্কে বলতে গেলে বলা যায় ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত। ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশের ওয়ার্ল্ডের ম্যাপ দেখলে আমরা এটা নিশ্চিত হব যে ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। আয়তন 1,03,90,000 বর্গ কিলোমিটার ইউরোপের। জনসংখ্যা 72 কোটি প্রায়। মুসলিম জনসংখ্যা প্রায় 4%। পূর্ব ইউরোপে কমিউনিজম শাসনামলে মুসলমানদের ধর্ম পালন সহ দৈনন্দিন জীবনযাপন বাধাগ্রস্ত হয়, এমনকি তাদের প্রকাশ্য ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে বাধা দেওয়া হয়, ফলে জীবনযাপনে বিঘ্ন ঘটে। বসনিয়া হার্জেগোভিনায় আজ মুসলমানদের সর্বক্ষণ ত্রাসে ও ভয়ভীতির মধ্যে দিন অতিবাহিত করতে হচ্ছে। শত বাধা বিপত্তি সত্ত্বেও কসোভার আলবেনীয় মুসলমানগণ তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে জীবনযাপনের চেষ্টা করে যাচ্ছে। স্পেন হতে বিতাড়িত মুসলমানগণ ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসিত হয়ে সেখানকার নারীদের বিবাহ করে দাম্পত্য জীবন শুরু করে। কসোভা আলবেনীয় মুসলমানগণ তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে জীবন যাপনের চেষ্টা করে। মোট কথা সমগ্র ইউরোপে মুসলিম জীবন যাপনের উপর কঠোর বাধা নিষেধ আরোপ করে ইসলামের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ইসলাম একটি সত্য ধর্ম বিধায় এটিকে ধ্বংস করার চেষ্টা করা হলে ইউরোপে তা বিভিন্ন দিক থেকে ধ্বংস করার কোনো জায়গায় ধ্বংস করার চেষ্টা করা হলেও ইউরোপের বিভিন্ন দিক থেকে সেটা আবার প্রজ্বলিত হচ্ছে। ইউরোপের ভঙ্গুর সমাজ ব্যবস্থা ইসলাম টিকে আছে এবং চিরদিন টিকে থাকবে, ভবিষ্যতে আরো উজ্জ্বলতর হবে। ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স সহ বিভিন্ন ইউরোপীয় দেশে প্রতিকূল অবস্থায় মুসলমানগণ বসবাস করছে। তারা স্বকীয়তা বজায় রেখে ধর্মীয় অনুশাসন মেনে জীবন অতিবাহিত করার প্রতিনিয়ত চেষ্টা করছে। এখানে ইউরোপে মুসলমানদের মহিলাদের জীবন প্রণালী, তারা কিভাবে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে পালন করে তার একটা চিত্র দেখানো হচ্ছে। তারা
আল্লাহর নিকট প্রার্থনায় রত রয়েছেন। আমরা এখন ইউরোপের ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করব। ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করতে গেলে বলা যায় 711 খ্রিস্টাব্দে স্পেনে ইসলামের বিজয় নিশান উড্ডীন হয়। মুসলমানরা কর্ডোবাতে মসজিদ নির্মাণ করে নামাজ আদায়ের ব্যবস্থা করে। ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার মধ্য দিয়ে আরবীয় সংস্কৃতির বিকাশ, মুসলিম সংস্কৃতি শিক্ষার বিকাশ, গড়ে ওঠে কয়েকটি মসজিদ, বিশ্ববিদ্যালয়, যার মধ্যে কর্ডোবা বিশ্ববিদ্যালয় অন্যতম। ফ্রান্সে মুসলমানদের ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে বলা যায়, ফ্রান্সের মুসলমানগণ ধর্মীয় বিধিবিধান চর্চা এবং প্যারিসে কেন্দ্রীয় মসজিদ তৈরি হয়। বর্তমানে ফ্রান্সে 1500-এর মতো মসজিদ আছে। ফ্রান্সে মুসলমানরা 1990 খ্রিস্টাব্দে মুসলমানদের ধর্মীয় চর্চার জন্য দ্য কাউন্সিল অফ ইসলামিক থট, 1991 খ্রিস্টাব্দে দি অ্যাডভান্সড ইনস্টিটিউট ফর ইসলামিক স্টাডিজ, ন্যাশনাল ফেডারেশন অফ ফ্রান্স, 1993 সনে রাবেতা আলম ইসলাম ইত্যাদি সহ অসংখ্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলে। এগুলো ইসলাম ধর্ম চর্চা, ইসলাম ধর্মের অনুসারী মুসলমানদের সামাজিক বন্ধন গঠনের জন্য সামাজিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, বিবাহ, অন্যান্য সামাজিক অনুষ্ঠান পালন করে যাচ্ছে। ব্রিটেনে মুসলমানদের ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে বলা যায়, ব্রিটেনে মুসলিম লর্ড নাজির আহমদ 1992 খ্রিস্টাব্দে মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সামাজিক সংগঠন হিসেবে ন্যাশনাল ফোরাম অফ ব্রিটিশ মুসলিম কাউন্সিলস নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। মুসলমানগণ তাদের ধর্মীয় কর্মকাণ্ড অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য 1983 খ্রিস্টাব্দে মুসলিম এডুকেশন ট্রাস্ট, 1983 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ মস্ক ফর ইউকে অ্যান্ড ইর গঠিত হয়। ইসলামী ধর্মীয় শিক্ষা বিস্তারে অনেকগুলো ধর্মীয় শিক্ষা বিষয়ক সংগঠন তৈরি হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল মুসলিম এডুকেশন ট্রাস্ট, ন্যাশনাল মুসলিম এডুকেশন কাউন্সিল, মুসলিম স্কুলস অ্যাসোসিয়েশন, দি ইসলামিক একাডেমি ইত্যাদি ইত্যাদি। জার্মানিতে মুসলিমদের ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে বলা যায়, জার্মানিতে মুসলমানদের বসবাসরত সংখ্যা দ্বিতীয় বৃহৎ জাতি হিসেবে জনসংখ্যার 5%। মুসলমানগণ জার্মানির বার্লিন, কলোগনা, ফ্রাঙ্কফুর্ট, মিউনিক, এসেন এবং মুলহেম এলাকায় বাস করে। বর্তমান বার্লিন সংখ্যা প্রায় 500,000 বা 5 লক্ষ। জার্মানিতে 2000-এর অধিক মসজিদ আছে। জার্মানিতে মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং ইসলাম প্রচারের জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেমন সুপ্রিম কাউন্সিল অফ মুসলিম ইন জার্মানি, সেন্ট্রাল কাউন্সিল অফ মুসলিম, ইউনিয়ন অফ টার্কিশ মুসলিমস ইত্যাদি ইত্যাদি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ধর্মীয় সামাজিক সংগঠন সম্পর্কে বলা যায়, পরিকল্পিতভাবে ভিয়েনায় ইসলামিক দাওয়ার কাজে সম্প্রসারণ করার লক্ষ্যে 1968 সনে ভিয়েনা ইসলামিক সেন্টার ট্রাস্ট গঠন করা হয়। বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে অস্ট্রিয়াতে মুসলমানগণ তাদের ধর্মীয় সামাজিক অধিকার প্রতিষ্ঠা আদায়ের লক্ষ্যে আরো কতগুলো সংগঠন তৈরি করে, যেমন ইসলামিক ইনস্টিটিউশন ইন অস্ট্রিয়া,
ভিয়েনায় অধ্যয়নরত ছাত্রছাত্রীরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করে। ইসলামিক কালচারাল অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে উমর হেরেনফেলস নামক এক ব্যক্তি। অস্ট্রিয়া মুসলিম অর্গানাইজেশন এবং ইসলামিক সার্ভিস অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ইসমাইল বালি। এ সকল ধর্মীয় সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত হয়ে ইসলামী সংস্কৃতি ও সভ্যতা রক্ষায় অবদান রয়েছে। এছাড়া প্রায় ইউরোপের প্রতিটি দেশে যেমন সুইজারল্যান্ড, বুলগেরিয়া, পোল্যান্ড, আলবেনিয়াতে মুসলমানরা বিভিন্ন ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ইউরোপের বুকে ইসলাম প্রতিষ্ঠায় মুসলমানগণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এখানে আরেকটি চিত্র দেখছি ইউরোপের মুসলমানদের, তারা জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করছেন, তারই একটি চিত্র এখানে দেখা যাচ্ছে। অত্যন্ত মনোযোগের সঙ্গে তারা সালাত আদায় করছেন। আমরা এখন আলোচনা করব ইউরোপে ইসলাম ও রাজনীতি। প্রথমে ব্রিটেনে মুসলিম। ব্রিটেনের সমাজ কাঠামো নবাগত মুসলমানরা একটি পৃথক জাতি হিসেবে পরিচয় লাভের পর তারা নিজ ধর্মীয় স্বকীয়তা বজায় রাখার জন্য স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান, ইসলামী সংগঠন প্রতিষ্ঠার ব্যাপারে মানসিক ও আর্থিক প্রস্তুতি গ্রহণ করে। ব্রিটেনের মুসলমানদের বিভিন্ন সুযোগ সুবিধা সংরক্ষণ আদায় করার জন্য 1994 সালে বার্মিংহামে সভায় মিলিত হয়ে ন্যাশনাল ইন্টারিম কমিটি অন দি মুসলিম ইউনিট NICMU নামে একটি সংগঠন গড়ে তোলেন। এ সভায় ব্রিটেনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া 1996 সালে NICMU বিলুপ্ত করে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন বা MCB মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন নামে মুসলমানদের জন্য নতুন সংগঠন প্রতিষ্ঠা করা হয়। MCB এ ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড রাজ্যে শাখা প্রতিষ্ঠার পর পুরোদমে কার্যক্রম শুরু করে। MCB ব্রিটেনে বসবাসরত সকল মুসলমানদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে চলেছে। MCB এর সহকারী সংগঠন হিসেবে 280টি অঙ্গ সংগঠন ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে কাজ করে যাচ্ছে। MCB এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন উপায়ে ভিন্ন সংগঠনের মাধ্যমে যে কাজগুলো বাস্তবায়নের চেষ্টা করছে সেগুলো হচ্ছে প্রথমত শিক্ষা কার্যক্রম, দ্বিতীয়ত ত্রাণ কার্যক্রম, চতুর্থত পুনর্বাসনমূলক কার্যক্রম, তৃতীয়ত পুনর্বাসনমূলক কার্যক্রম, চতুর্থত সামাজিক কার্যক্রম, পঞ্চমত স্বাস্থ্যসেবা কার্যক্রম, ষষ্ঠত বেকার সমস্যা সমাধান কার্যক্রম ইত্যাদি পরিচালনা করে। বর্তমান 3টি সংগঠন কারাগারে ধর্মীয় শিক্ষক নিয়োগ করছে এবং বন্দীদের জন্য ধর্মীয় বই পুস্তক সরবরাহ করছে। বর্তমান ব্রিটেন সরকার নিজস্ব অর্থ ব্যবস্থায় ন্যাশনাল মুসলিম প্রিজন অ্যাডভাইজার পদে একজন মুসলমানকে নিয়োগ দান করেছে। ব্রিটেনের সংবাদ মাধ্যম ও মিডিয়াতে মুসলমানগণ অংশগ্রহণ করতে পারে এবং রেডিও, টেলিভিশন ইসলাম ও মুসলমানদের ধর্মীয় শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করা হয়, যেটা অত্যন্ত আশার কথা। দি গার্ডিয়ান পত্রিকায় নামাজ, সাহরি ও ইফতারের সময়সূচি ছাপা হয়। MCB এর কার্যক্রমের ফলে ইসলামী ফাউন্ডেশন ও তার মহাপরিচালক হিসেবে ডক্টর মানাজির হাসানকে নিয়োগ দান ব্রিটেনের মুসলমানদের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিক।
মসজিদ কাউন্সিল ব্রিটেনে মসজিদ কাউন্সিল অর্থাৎ কাউন্সিল অফ মস্ক ফর ইউকে অ্যান্ড ইয়ার প্রতিষ্ঠা লাভ করে 1983 সালে। বর্তমানে ব্রিটেনে 1000-এর বেশি মসজিদ রয়েছে। এর অধিকাংশ পুরাতন বাড়ি অথবা গির্জা। মুসলমানরা এগুলো ক্রয় করে মসজিদে রূপান্তরিত করেছে। মসজিদ কাউন্সিল যে কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো হচ্ছে প্রথমত ব্রিটেনের নতুন নতুন এলাকায় মসজিদ নির্মাণ ও নির্মাণ কার্যে সহযোগিতা করা, দ্বিতীয়ত ব্রিটিশ সমাজে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রতিষ্ঠা করা, তৃতীয়ত অন্যান্য ধর্মীয় উগ্রবাদীদের হাত থেকে মসজিদ রক্ষা করা, চতুর্থত কোরআনের শিক্ষা বিস্তারের লক্ষ্যে আরবি ভাষা চর্চা ব্যাপকতর করা, ইমাম শিক্ষক ইসলাম প্রচারকদের প্রশিক্ষণ প্রোগ্রাম বাস্তবায়ন করা ইত্যাদি। রাজনৈতিক অঙ্গনে মুসলমানদের ভূমিকা সম্পর্কে বলা যায় 80-র দশকে ব্রিটেনে মুসলমানদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং কিছু কিছু সফলতা লাভ করে। বর্তমানে তারা অনেক সফলতা অর্জন করছে। রাজনৈতিক দল হিসেবে বলা যায় প্রথমত ইসলামী পার্টি 1989 সালে সেপ্টেম্বর মাসে লন্ডনে রিজেন্ট পার্ক মসজিদে ব্রিটেনের 2 জন নৌ মুসলিম ইসলামিক পার্টি গঠন করেন। এদের মধ্যে দাউদ মুসা পিডককে প্রেসিডেন্ট এবং মুস্তাকিম ব্লেহারকে সেক্রেটারি জেনারেল নিযুক্ত করা হয়। দ্বিতীয়ত মুসলিম পার্লামেন্ট 1994 ব্রিটেনের প্রবাসী মুসলমানদের রাজনৈতিক দল হিসেবে এটি আত্মপ্রকাশ করে 1994 সালে। ডক্টর কলিম সিদ্দিকী এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ব্রিটেন সরকারের ইসলামের প্রতি নীতি সম্পর্কে বলা যায় 1997 সালের নির্বাচনে ব্রিটেনের লেবার পার্টি ক্ষমতায় আসার পর মুসলিম কমিউনিটির দাবির প্রেক্ষিতে মুসলিম স্কুলের মধ্যে হতে 3টিকে স্বীকৃতি দান এবং অনুদান বরাদ্দ দেওয়া হয়। বাকি স্কুলগুলোকে অনুমতি দানের প্রতিশ্রুতি প্রদান করা হয়। মুসলিম নেতৃবৃন্দ মুসলিম খ্রিস্টান বৈষম্য দূর করবার জন্য ব্রিটেনের প্রধান 3 রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। ব্রিটেনের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমত রক্ষণশীল দল, দ্বিতীয়ত শ্রমিক দল, তৃতীয়ত উদার গণতান্ত্রিক দল। 1997 সালে পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো মুসলিম ব্যবসায়ী মোহাম্মদ সরওয়ার হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হন। এখানে আমরা ইউরোপের 3 জন ধর্মপ্রাণ মুসলিম রমণীর চিত্র দেখছি। তাদেরকে এখানে এই স্লাইডে দেখা যাচ্ছে। এবারে ফ্রান্সের মুসলিম সম্পর্কে বলা যায় ফ্রান্স ইউরোপ মহাদেশের একটি দেশ। প্রাচীনকালে শার্লিমেন এবং আধুনিককালে নেপোলিয়নের জন্ম এই ফ্রান্সে। এর আয়তন 5,49,090 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 6 কোটি। অবশ্য বেশ কিছুর আগের তথ্য। রাজধানী প্যারিস সিন নদীর তীরে অবস্থিত। আইফেল টাওয়ার এবং লুভর মিউজিয়ামের জন্য পর্যটকদের আকর্ষণীয় তীর্থস্থান। 1789 সালে ফরাসি বিপ্লবের দ্বারা ফ্রান্সের রাজনৈতিক স্বৈরতন্ত্র হতে গণতন্ত্রের উত্তরণ ঘটে। 2006 সনের এক জরিপে দেখা যায় ফ্রান্সে প্রায় 50 লক্ষ মুসলমান বাস করছে। এটা 2006 সালের জরিপ। এদেশের মুসলিম জনগণের অধিকাংশ আফ্রিকান ও তুর্কি বংশোদ্ভূত। যাক ফ্রান্স চরম সেকুলার, ভোগবাদী ও খোলামেলা জীবনযাপনের দেশ। এ পরিবেশে অধিকাংশ মুসলিমরা ধর্মকর্ম পালনে তেমন আগ্রহী নয়। মসজিদে গিয়ে নিয়মিত নামাজ না পড়লেও এসব মুসলিম নিয়মিত রোজা রাখছেন এবং মদ্যপান অন্যান্য গরিব কাজ থেকে বিরত থাকছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে ফ্রান্সে বসবাসরত মুসলমানদের অধিকাংশ সে দেশের নাগরিকত্ব
পায়নি। ফ্রান্সে আগত মুসলমান জনগোষ্ঠী ছিল অশিক্ষিত, হতদরিদ্র, ফলে তারা ফ্রান্সের দরিদ্র এলাকায় বসতি স্থাপন করে। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভে বঞ্চিত হয়। এখানকার মুসলমানরা 90% শ্রমিক। ফ্রান্সে মুসলিম সংগঠন সম্পর্কে বলা যায়, প্রথমত কেন্দ্রীয় মসজিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে আলজেরীয় মুসলমানগণ প্যারিসে একটি মসজিদ নির্মাণ করেন। নামাজ পড়ার পাশাপাশি এই মসজিদ থেকে দাওয়াতি কার্যক্রম শুরু করা হয়। দ্বিতীয়ত দ্য কাউন্সিল অফ ইসলামিক থট 1990 সালে আলজেরীয় মুসলমানদের উদ্যোগে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য হল ফ্রান্সে বসবাসরত মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা, হাসপাতাল তৈরি করে মুসলমানদের চিকিৎসা সেবা নিশ্চিত করা, ধর্মীয় বিধি মোতাবেক পশু জবাই করা, রবিবারে টেলিভিশনে ইসলামিক অনুষ্ঠান প্রচার করা, ফরাসি সমাজে মুসলমানদের নিরাপদে স্বচ্ছন্দে জীবনযাপনে সহযোগিতা করা, ইত্যাদি ইত্যাদি। এছাড়া দ্য অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ ফ্রান্সে মুসলিম জনগোষ্ঠীর প্রশিক্ষণ দানের জন্য 1991 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এরপরে ন্যাশনাল ফেডারেশন অফ ফ্রান্স মুসলিম ইসলামের প্রসার ও প্রতিষ্ঠার জন্য ফ্রান্সের স্থানীয় মুসলিমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছে। পরে রাবেতা আলমে ইসলামী ফ্রান্স ইসলামের প্রসারের লক্ষ্যে স্থানীয় মুসলমানদের বিভিন্ন ধরনের সহযোগিতা করা এই সংগঠনের উদ্দেশ্য। ডক্টর দলিল আবু বকর বর্তমানে ফ্রান্সের সবচেয়ে প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব এবং তিনি ইসলামী ইনস্টিটিউট অফ প্যারিসের গ্র্যান্ড মসজিদের প্রধান হিসেবে কর্মরত থেকে ইসলামের প্রচার ও প্রসার ঘটিয়ে যাচ্ছেন। রোগার গ্যারোডিক একজন ফ্রান্সের মুসলিম লেখক, সুবক্তা। তিনি লেখনীয় বক্তৃতার মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার তাৎপর্যপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। এখানে আমরা আরেকটি চিত্র দেখছি মুসলমানদের। তারা ইবাদতে ব্যস্ত রয়েছেন, মসজিদে ইবাদতের জন্য প্রস্তুত হয়ে আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে আলোচনা করব ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে। 1951 সালে 18 এপ্রিল ফ্রান্সের প্যারিস শহরে কতিপয় দেশ চুক্তির মাধ্যমে ইউরোপীয় কয়লা ও ইস্পাত পরিষদ গঠন করে। এ পথ ধরে পরে 1957 সালে 25 মার্চ বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, ইটালি, ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানি এই 6টি রাষ্ট্রের মধ্যে ইটালির রাজধানী রোমে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী 1958 সালের 17 জানুয়ারি ইসি বা ইউরোপিয়ান কমিউনিটি গঠন করেন এবং এটা ইসি নামে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ইসি রূপান্তরিত রূপ হলো ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা 25টি দেশ, যেমন বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স, জার্মানি, ইটালি, ব্রিটেন, ডেনমার্ক, আয়ারল্যান্ড, পর্তুগাল, গ্রিস, স্পেন, সুইডেন, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, লাটভিয়া, লিথুনিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, সাইপ্রাস ও মাল্টা। আমরা এবারে আলোচনা করতে যাচ্ছি সন্ত্রাসবাদ নিয়ে, যেটার জন্য গোটা বিশ্ব আজ একটা বিপর্যয়ের মুখে পড়ে আছে। এই সন্ত্রাসবাদের এখানে একটি চিত্র দেখা যাচ্ছে যে সন্ত্রাসী কার্যকলাপ কি, কিভাবে এই কর্মকাণ্ড পরিচালিত হয়। সন্ত্রাসবাদ শব্দটি উৎপত্তি হয়েছে 1799 সনে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে।
এই সময় গণতান্ত্রিক প্রক্রিয়া চালু এবং জনপ্রিয় শাসন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে রেইন অ্যান্ড টেরর নামে একটি বিশেষ পরিষদ গঠিত হয়েছিল। ফরাসি বিপ্লবের প্রভাব বৃদ্ধির এ পরিষদের কর্মকাণ্ড বেড়ে যায় এবং সহিংস রূপ ধারণ করে, যা রাষ্ট্রীয় সন্ত্রাসের হাতিয়ারে পরিণত হয়। সন্ত্রাসবাদের সংজ্ঞা দিয়েছেন ব্রায়ান লেঙ্কিং। তিনি বলেছেন, রাজনৈতিক পরিবর্তন সাধনের উদ্দেশ্যে শক্তি প্রয়োগের হুমকি সন্ত্রাসবাদ। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক উপপ্রধান পল পিলারের মতে সন্ত্রাসবাদের উপাদান চারটি। প্রথমত, এটা পূর্ব পরিকল্পিত। দ্বিতীয়, এটা রাজনৈতিক। তৃতীয়, টার্গেট বেসামরিক জনগণ। চতুর্থত, এটা বিশেষ গোষ্ঠী কর্তৃক পরিচালিত। সন্ত্রাসবাদের কারণ সম্পর্কে বলা যায়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নানা কারণে সন্ত্রাসবাদের জন্ম হয়। বর্তমান বিশ্বে সন্ত্রাসের মূল কারণ হচ্ছে ক্ষমতার অসমতা ও ভারসাম্যহীনতা। নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান যখন সম্ভব হয় না, তখনই সন্ত্রাসবাদের জন্ম হয়। বিশ্বে বিভিন্ন ধর্মীয় মতবাদে বিশ্বাসী মানুষ তার মতবাদের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য উগ্রপন্থী হয়ে সন্ত্রাসের জন্ম দেয়। বৃহৎ রাষ্ট্রগুলো যখন তাদের বন্ধু রাষ্ট্রগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থনৈতিক ও সাময়িকভাবে মদত যোগায়, তখন প্রায় নিরস্ত্র নির্যাতিত রাষ্ট্রের জনগণ নিরুপায় হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। বিশ্বের মানুষ শান্তি প্রতিষ্ঠার চেয়ে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা অসম প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের মারণাস্ত্র তৈরি করে চলেছে। শক্তির ভারসাম্যতা বজায় রাখার জন্য এই অস্ত্রগুলো সন্ত্রাসের কাজেই ব্যবহৃত হচ্ছে। এছাড়া মানুষ তার পার্থিব ভোগ বিলাসের জন্য, অনৈতিক সুযোগ সুবিধা ভোগের জন্য ব্যস্ত রয়েছে। ফলে সৃষ্টি হচ্ছে সামাজিক অসন্তোষ। তাছাড়া কোনো সমাজ ব্যবস্থা সন্ত্রাস দমনের জন্য যখন সন্ত্রাস পরিচালনা করা হয়, তখন সন্ত্রাস বন্ধ হবার পরিবর্তে সন্ত্রাস অনেকাংশে বৃদ্ধি পায়। সন্ত্রাসবাদ প্রতিকারের উপায় হলো, যেসব কারণে সন্ত্রাসের উদ্ভব হয় সেসব কারণ চিহ্নিত করে প্রতিকারের ব্যবস্থা করলে সন্ত্রাসবাদ দমন করা সম্ভব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কে বলা যায়, 2001 সনে 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংসের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালানো হয়। সে হামলায় 10,000-এরও বেশি লোক মারা যায়। সারা বিশ্ব সন্ত্রাসী হামলার নিন্দা জানায়। যুক্তরাষ্ট্রের প্রধান টার্গেট সন্দেহভাজন লাদেন ও আল কায়েদা দলকে। বুশ প্রশাসন অপারেশন ইনফিনিটি জাস্টিস নামে অভিযান শুরু করে। তারা তালেবান, আল কায়েদা সহ 27টি সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের ব্যাংক হিসাব সহ সম্পদ জব্দ করে। হাজার হাজার নিরীহ আফগানকে হত্যা করে এবং গৃহহীন করে। রাষ্ট্রীয় সন্ত্রাস কবলিত মুসলিম বিশ্ব টুইন টাওয়ার হামলার সকল দায় মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে মুসলিম স্বাধীনতাকামী রাষ্ট্রগুলোকে দাবিয়ে রাখার চেষ্টা চলছে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে। 1947 সনে ভারত বিভক্তির কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা আকাঙ্ক্ষার মূল্য না দিয়ে ভারত দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে। যুক্তরাষ্ট্র সহ বিশ্ব বিবেক ভারতের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে অভ্যন্তরীণ বিষয় বলে চালিয়ে দিচ্ছে। বিশ্ব সন্ত্রাস সৃষ্টি ইউরোপে। তারা ইহুদিদের ইউরোপ হতে বিতাড়িত করে
সন্ত্রাসের মাধ্যমে ইহুদিদের মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ এলাকায় ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার নীল নকশা তৈরি করে সন্ত্রাসের মাধ্যমে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে চলেছে। অপরদিকে ফিলিস্তিন পৈতৃক ভিটাবাড়ি উচ্ছেদ করে তাদের স্বাধীনতা ভূখণ্ড কেড়ে নেওয়া হচ্ছে। এছাড়া চেচনিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোক জন্মসূত্রে বাস করে, তারা স্বাধীনতার জন্য লড়াই করে চলেছে। তাদের স্বাধীনতার দাবি যৌক্তিক হলেও রাশিয়া তাদের দাবির যৌক্তিকতা উপেক্ষা করে দমনের জন্য সৈন্যবাহিনীকে নামিয়ে দিয়ে হত্যা, দমন, পীড়ন, নির্যাতন চালিয়ে যাচ্ছে। 1991 সন হতে চেচনিয়াতে রাশিয়ার বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপ চলছে, যা বিশ্ব বিবেককে নাড়া দিলেও তারা প্রতিবাদে বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিকে মায়ানমারে আরাকান প্রদেশে মুসলিম রোহিঙ্গাদের বসবাস, তাদের উপর স্থানীয় মগ সম্প্রদায় সামরিক জান্তারা উৎপীড়ন চালাচ্ছে। তাদের ভিটামিটি থেকে উচ্ছেদ করে, গৃহণ করে, উদ্বাস্ত করে দেশ থেকে বাধ্য করছে। সে বিষয়ে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিবেককে নাড়া দেয় না। এছাড়া সন্ত্রাস বিরোধী যুদ্ধের প্রথম শিকার আফগান মুসলমানগণ টুইন টাওয়ার ধ্বংসের অজুহাত দেখিয়ে নিরস্ত্র আফগান জনগণের উপর গুচ্ছ বোমা মেরে ট্যাঙ্কের আঘাতে হাজার হাজার ক্ষুধার্ত আফগানকে হত্যা করে ঘর বাড়ি ছাড়া করা হচ্ছে। তাছাড়া মার্কিন বন্ধুরাষ্ট্র ইরাক আজ মার্কিন সন্ত্রাস, আগ্রাসনে ধ্বংস এবং জাতিগত ধর্মগত দ্বন্দ্বে জর্জরিত। 11 সেপ্টেম্বর হামলার পর বুশ প্রশাসন ইরাক, ইরান, উত্তর কোরিয়াকে শয়তানের কারখানা বলে প্রচার চালায়। 2003 সনে মার্কিন বাহিনী ইরাকের উপর হামলা চালায় এবং ইরাকের তেল সম্পদ রাতারাতি চুরি করে নিয়ে যায় এবং ধ্বংস করে দেয়। প্রিয় বিদ্যার্থীরা, এখানে আমরা সন্ত্রাসের একটি চিত্র, টুইন টাওয়ার হামলার যে চিত্র সেটি দেখছি। সন্ত্রাস যার বিরুদ্ধে হোক, যেই করুক, এটা একটি ঘৃণ্য কাজ, এতে কোনো সন্দেহ নাই। আমরা এখানে কিছু চিত্র দেখছি, একটি ওসামা বিন লাদেনের, আরেকটা তালেবান নেতা, নিচে দেখছে রোহিঙ্গাদের উপরে নির্যাতনের দুটি চিত্র, রোহিঙ্গাদের যে অমানবিক জীবনযাপন সেটা চিত্র এখানে দেখা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পত্রের এই ক্লাসের আলোচনা এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ এই পত্রের তৃতীয় ক্লাসে সিলেবাস অনুযায়ী পাঠ পরিকল্পনা অনুযায়ী বা পাঠ তালিকা অনুযায়ী পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবারে ধন্যবাদের পালা। ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলছি, তোমরা যে যেখানে যেভাবে অবস্থান করছো ভালো থাকো, বাড়িতে থাকো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, অন্যকে সহযোগিতা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। যারা আক্রান্ত হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমরা সবাই, এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের আরোগ্য কামনা করছি। আরো কামনা করছি আল্লাহ যেন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীকে করোনার বিপর্যয় থেকে অতি শীঘ্রই অচিরেই মুক্তি দেন। আবারও বলছি, তোমরা সবাই বাসায় থাকো এবং আমাদের অনলাইন ক্লাস ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো। সবাইকে ধন্যবাদ।